নমস্কার, পাঠ হিস্ট্রির ইউটিউব চ্যানেলের অনুষ্ঠান শিক্ষণে ও মননে আজকের পর্বে আমাদের সঙ্গে আছেন স্বনামধন্য অধ্যাপক প্রফেসর প্রশান্ত রায়। আপনাদের সবাইকে স্বাগত আজকের এই সাক্ষাৎকার পর্বে। প্রফেসর প্রশান্ত রায় এমিরিটাস প্রফেসর, সমাজতত্ত্ব বিভাগ, প্রেসিডেন্সি ইউনিভার্সিটি। দীর্ঘদিন অধ্যাপনা করেছেন প্রেসিডেন্সি কলেজে রাষ্ট্রবিজ্ঞান ও সমাজতত্ত্ব সমাজবিজ্ঞান বিভাগে, এবং তারপরে ইনস্টিটিউট অফ ডেভেলপমেন্ট স্টাডিজ কলকাতা বিশ্ববিদ্যালয়ের সঙ্গেও উনি অনেক দিন অধ্যাপনা সূত্রে যুক্ত ছিলেন। আর সর্বোপরি যেটা আজকে ব্যক্তিগতভাবে আমার জন্যে খুবই আনন্দের কথা, আমাদের পিআর, আমার একেবারে ডাইরেক্ট মাস্টারমশাই প্রেসিডেন্সি কলেজে, আমরা ওনার ছাত্রী ছিলাম। পিআরের সাথে আজকে আমরা আলোচনা করব অনেক কিছু নিয়ে। শুরু করব ওনার ছোটবেলার গল্প, কেন রাষ্ট্রবিজ্ঞান, কেন সমাজতত্ত্ব, কিভাবে শিক্ষকতা, গবেষণা, কি কোন দিকে যাচ্ছে শিক্ষা ব্যবস্থা ইত্যাদি, এই সব নিয়ে আমরা ঘণ্টাখানেক প্রফেসর প্রশান্ত রায়ের সঙ্গে তুমুল আড্ডা মারব। আপনারাও সঙ্গে থাকুন। নমস্কার স্যার, খুব আনন্দ হচ্ছে আজকে আপনার সঙ্গে এখানে একটা গল্প জমাতে পেরে। আমরা একেবারে সরাসরি চলে যাই। প্রথমেই শুরু করি যে আপনাকে তো দেখেছি স্যার হিসেবে কলেজে, কিন্তু একটু ছোটবেলা, কোথায় জন্ম, কোথায় কিভাবে পড়াশোনা হলো, তখন কেউ ছিল কিনা যিনি আপনাকে উদ্বুদ্ধ করেছিলেন এক ধরনের পড়াশোনার দিকে যেতে, একটু সেই বাল্যকাল দিয়ে শুরু করা যাক। আমি জন্মেছি একটা সাধারণ মধ্যবিত্ত পরিবারেতে, একটা দাতব্য হসপিটালেতে। আমার মা এখনও সেই গল্প করেন যে পাশে আরেকটি মা বলছেন যে দিদি তোমার ছেলের কানে কি দেখো। সেখানে সাধারণত লোকের ছেলেমেয়েরা যেত জন্মানোর জন্যে। যে স্কুলে পড়েছি সে স্কুলটা একটা হেরিটেজ স্কুল, বিদ্যাসাগরের প্রতিষ্ঠিত মেট্রোপলিটন ইনস্টিটিউশন মেন। ঢুকতেই বিদ্যাসাগরের একটা সুন্দর শ্বেতপাথরের মূর্তি দেখতাম, আমরা নিয়ম করিয়ে দেখতাম। হাই সেকেন্ডারি ব্যাচের আমরা প্রথম ব্যাচ, হিউম্যানিটিজ স্ট্রিমের ছাত্র। তখন কিন্তু হিউম্যানিটিজ কথার মানে আমরা কোনো মাস্টারমশাই করে দেননি, আমাদের কিন্তু মনে আসেনি। সেই স্কুলে পড়েছি, একটা সাধারণ স্কুল, ডেডিকেটেড মাস্টারমশাই যেরকম পড়ান, শাসন অবশ্যই, তার ভিতরে বড় হয়েছি। একবার একটা অবাধ্যতায় কাজ করেছিলাম, সেটা হচ্ছে এই যে আমাদের ভেতরে একজন নতুন শিক্ষক এসেছিলেন যিনি একটু বামপন্থী ছিলেন। তিনি বললেন যে আয় দেয়াল পত্রিকা করি। আমরা দেয়াল পত্রিকা করলাম এবং মনের সঙ্গে লিখলাম, কিন্তু আমরা যেটা করিনি সেটা হচ্ছে হেডমাস্টারের অনুমতি নিয়ে নিই। তো তিনি আমাদের ডাকলেন, ডেকে ঘরে সবাইকে লাইন করে দাঁড় করালেন শিক্ষক সমেত, করে খুব বকাবকি করলেন। করার পর নরম হলেন, জিনিসটাকে বন্ধ করে দিলেন না। এই জীবনের প্রথম অবাধ্যতার কাজ। এক, জীবনের প্রথম মিথ্যা কথা বলাটা, সেটাও বলি। আমার এখন মনে হয় যে কোথায় আমার একটা ছোটো বয়স থেকে আর্কাইভের দিকে টেন্ডেন্সি ছিল, সেসব কাগজপত্র আমি আবিষ্কার করেছি। আমার বাবা একজন সেই এলাকার মানুষের কাছে টাকা ধার করতেন এবং ধার না করলে সংসার চলতো না। তা তিনি মাসে একবার করে আসতেন সুদ নিতে। যখন তার বাবা টাকা থাকতো না তখন বাবা আমাকে পাঠাতেন। আমাকে বোধহয় একটু ইনোসেন্ট দেখতে ছিল, বলতে যে বাবা নেই। তা বাবা নেই এই মিথ্যা কথা আমি প্রথম বললাম। কিন্তু আমি বলছি যে তখন কিন্তু কখনো আমার মনে হয়নি যে আমি একটা অন্যায় কাজ করছি।
যেন মনে মনে আমি রোলটা রিভার্স করে নিয়েছি, আমি বাবাকে প্রোটেকশন দিচ্ছি। তার সব টাকা যখন শোধ হয়ে যায় তখনই একটা কাগজের রসিদ দেন যে সব টাকা শোধ হয়ে গেছে। সেই কাগজটা আমি আবিষ্কার করেছি, সেটা আমার জীবনের প্রথম মিথ্যে কথা বলা। তখন কত বড়? তখন বেশি বয়স না, আমি 8, 9, 10 এরকম হবে। তা আমার একটা হচ্ছে অবাধ্যতা, একটা হচ্ছে আমার এই মিথ্যে কথা বলা। এই দুটো জিনিস বাল্য জীবনে আমাকে খুব স্ট্রাইক করেছিল, আমি মনে রেখেছি যে স্মৃতিতে। বাড়িতে শাসন ছিল যেরকম থাকে, এখন মনে হয়েছে যে তখনকার নিম্ন মধ্যবিত্ত বাবা মা চাইতেন যে যেন ছেলেরা অন্যদিকে মন দিয়ে পড়াশোনা থেকে বিচ্যুত হয়, কারণ পড়াশোনা বাদ দিয়ে সে জীবনে উঠতে পারবে না। ঠিক। সেই জন্যই শাসন ছিল। বাবা মারতেনও, যদিও আমি মার খাইনি, আমি বড্ড শান্ত ছিলাম বলে। বাবার একটা ধরন ছিল, সেটা আমার মনে হয় যে সেই সময়কার ভদ্রলোকদের সবাই ছিল, যে সংস্কৃত এবং ইংরেজিতে যত ভালো ভালো প্রবচন আছে সেগুলো বলতেন। যেমন এ স্টিচ ইন টাইম সেভস টাইম, আর নহে সিংহস্ব ঘুমন্ত সিংহর মুখে করে। এইরকম একটা আপব্রিঙ্গিং আমি বড় হয়েছি। আমার নিজের মনে হয় যে এটা হয়তো টিপিক্যাল। তার সঙ্গে আমি সপ্তম সন্তান 8 জন ভাই বোনের ভেতরেতে। বড় দাদিদিরা তো সারোগেট পেরেন্টস হয়ে যায়, তারাও সেই কাজটা করতো, কিন্তু আমার পেরেন্টিংয়ে খুব একটা প্রয়োজন হয়নি। আমার এখন মনে হয় যে আমি বোধহয় খুব চুপচাপ আমি পর্যবেক্ষণ করতাম। তার উদাহরণটা দিয়ে আমি সেই কাগজটা আমি খুঁজে পেয়েছি। বালি কাগজ বলতো, বালিতে তৈরি হতে বলে রাফ খাতা আমরা তৈরি করতাম। আচ্ছা। আমার যে ভিন্ন যারা এবং বিত্তবান এবং প্রতিষ্ঠিত, কি দেখে বুঝতে পারি আমি, বিশ্বাস করো, আমি তোমায় কাগজটা দেখাবো। আমি 36টা ইন্ডিকেটর আমার চোখে তখন পড়েছিল। শেষটা উদাহরণ দিই। শেষটা উদাহরণ হচ্ছে যে এরকম একটা মানসিকতা, বিদেশে না গেলে জীবন বৃথা। তা আমি বিদেশে যাইনি, যাবার কথা ভাবিনি, পাসপোর্ট আমার নেই। আমি জানি না কোথায় এই সূত্রপাতটা তখনই হয়ে গেছে কিনা। এইটা আমার ছোটবেলার স্কুল জীবন, বুঝতে পেরেছো। ভালো রেজাল্ট করিনি, সব ক্ষেত্রে প্রায় আমি প্রথম বিভাগে কাছাকাছি এসে 2 নম্বর 3 নম্বরের জন্য আমি পাইনি। তো অমিবাগজি শুনে বলেছিলেন তুমি চিন্তা করো না, আমারও তাই হয়েছিল। তা ঠিক আছে। এই হওয়ার পর আমি আমার প্রথম ভালোবাসার জায়গা ছিল, সেটা আজকে অন্য আলোচনাতে আসবে, যে আমি শিল্পী হব। আমি স্কুলে থাকতে আমি ইউনিভার্সিটি ইনস্টিটিউট হলেতে অ্যানুয়াল এক্সিবিশনে কম্পিট করতাম এবং আমি গোল্ড মেডেলও পেয়েছিলাম। সেই মেডেলও আমার কাছে আছে। ছবি আঁকা না, ক্রাফটিং। এই যে মেরি শুয়ে আছেন যিশু খ্রিস্টকে কোলে নিয়ে, যেটা সেই ছবিটা আমি আমার জ্যামিতি বক্সে কম্পাস দিয়ে চকের উপরে খোদাই করেছিলাম। সেটা এখনো আছে আমার কাছে, বুঝতে পেরেছ। তা একদিন বগল করে ছবি টবি নিয়ে গেলাম হাঁটতে হাঁটতে চৌরঙ্গিতে, সোজা প্রিন্সিপালের ঘরে পাজামা পাঞ্জাবি পরে গিয়ে বললাম রথিন মৈত্র। আমি বললাম যে এসছি। উনি মানে দেখালাম, বললেন তোমার হবে। তা তোমার বাবা কী করেন? আমি বললাম আমার বাবা ক্যারানি, সরকারি অফিসের ক্যারানি। কবে রিটায়ার করবেন? দেখা গেলো সেটা কনসেপ্ট হচ্ছে আমার MA পাস করার সঙ্গে সঙ্গে সংসারে টাকা দিতে হবে তো। হ্যাঁ, তাহলে তুমি কমার্শিয়াল আর্টে যাও। আমার ওই স্কুলের র্যাডিক্যাল মাস্টারমশাই কী করে মাথায় ঢুকিয়ে দিয়েছিলেন যে কমার্স কথাটাই খারাপ, বেসড অন এক্সপ্লয়টেশন। আমি এক ঝটকায় বললাম যে না, আমি করবো না, বেরিয়ে এলাম। আমার দ্বিতীয় ভালোবাসার জায়গায় ছিল জিওগ্রাফি, ফিজিক্যাল জিওগ্রাফি। কলেজে প্রেসিডেন্সি কলেজে অ্যাপ্লাই করলাম, তখন অ্যাডমিশনটা ছিল না, সিলেক্টেড হলাম। হেড ডাকলেন পেরেন্টকে এবং আমাকে,
ডেকে বললেন যে হিউম্যানিটিস ব্রাঞ্চের ছেলে মেয়েদের জিওগ্রাফি কলকাতায় বিশ্ববিদ্যালয়ে পড়তে দেবে না। তখন বুঝলাম হিউম্যানিটিস কথার মানে আছে। আমি শিল্পী ইতিহাস করতে গিয়ে তার মানে আর একবার আবিষ্কার করেছি আমি। বললেন যে তোমরা যে কোনো বিষয় নিয়ে প্রেসিডেন্সি কলেজে ভর্তি হয়ে যাও, আমি বলছি 6 মাসের ভেতরে নিয়ম পাল্টাবে, তখন তোমরা জিওগ্রাফি ক্লাসে এসে ভর্তি হবে। বেশ। 1 বছর লাগলো। আমার এই বিলাসিতা করার ক্ষমতা ছিল না যে 1 বছর আমি লুজ করবো, সুতরাং পলিটিক্যাল সায়েন্স আমি পড়েছি বাই চান্স। ও তা বেশ। আমার একটা ছোটো বয়স থেকে কোথাও একটা আমি নিজে মনে করি রেজিলিয়েন্স আছে, অর্থাৎ একটা না হলে আর একটা হবে না এই ভাবনা আমাকে কখনো গ্রাস করেনি। এটা পড়লাম, পড়ার সময়তে তখন নির্মলচন্দ্র বসু রায়চৌধুরী আমাদের সব্যসাচীর বাবা, তিনি বিলেত থেকে এসে আমাদের কলেজে জয়েন করেছেন, সোশিওলজি পড়াচ্ছেন, বেসিক টেস্ট ম্যাকহাইবার অ্যান্ড পেজ। ও কিন্তু ওটার গুণ ছিল, তিনি বেসিক টেক্সট যেরকম পড়াতেন তেমনি তার বাইরে বই নিয়ে যেতেন, যেমন মরিস গিন্সবার্গ ডাইভার্সিটি অফ মরালস, হোম লাইব্রেরি বই, আমরা সেসব বইটিও নিয়ে পড়লাম। একদিন বললেন যে বটমরে বই বেরিয়েছে, যাও গিয়ে দাসগুপ্ত থেকে কিনে নিয়ে এসো। আমরা কিনে নিয়ে এলাম। তখন থেকে আমার সোশিওলজিতে আকর্ষণ। মানে বেশ। আপনি সোশিওলজি পড়েছিলেন তখন? পড়েছিলাম, 100 নম্বরে পড়েছিলাম। আচ্ছা। এইবার যেটা হলো সেটা হচ্ছে এই যে এমএ পাস করে বসে আছি, হঠাৎ শুনলাম যে প্রফেসর আন্দ্রে বেতে আসবেন, রাল্ফ ডারেনডর্ফের বই ক্লাস অ্যান্ড ক্লাসোগ্রাফি সায়েন্স কলেজে বইটা নিয়ে বলবেন। আমি গেলাম, বাহ। অল্প আলাপ হলো। এটা কোন সময় স্যার? এটা হচ্ছে ধরা যায় যে 1965। করার পর মানুষের সঙ্গে পত্রে যোগাযোগ হলো, বুঝতে পেরেছ, করে বললাম যে স্যার আমার ইচ্ছে যে আপনার কাছে আমি পিএইচডি করি। তখন আমি কিন্তু চাকরি পেয়ে গেছি ঝাড়গ্রাম রাজ কলেজে। আমাকে বললেন তোমার যা অবস্থা তুমি চাকরি করো, চাকরি করতে গেলে পিএইচডি করো, পিএইচডি তুমি করো সুরজিৎ সিনহার কাছে, ডাইরেক্টর অ্যানথ্রোপোলজিক্যাল সার্ভে। গেলাম, আমার পছন্দ হলো না, আচ্ছা। আমি চলে এলাম, বুঝতে পেরেছ। এটা আমার সোশিয়োলজি আকর্ষণ। আর্ট পড়তে পারিনি, তার আমি আমার ব্যাড লাকের প্রতিশোধ নিয়েছি আর্টের উপর বই লিখে, আর সোশিয়োলজি বিভাগ খুলে, বুঝতে পেরেছ। আচ্ছা, এটা করার পর যেটা হলো কাউকে যদি পিএইচডি করতেই হবে, তাই ইতিমধ্যে সে বিষয় আসবে, কেন কি বিষয় নিয়ে করেছি আমি পড়াশুনো করে একটা জায়গায় আটকে গেছি। তখন নির্মলবাবুকে বললাম কি করি, তা ওনার যিনি সুপারভাইজার লন্ডনেতে, তার লেখা করতে বললেন। পড়লাম, একটা পেপার লিখলাম, করে কোথায় আমি এত সাহস পেলাম জানি না, যে লিও রোজ বলে ক্যালিফোর্নিয়ার এক প্রফেসরকে পাঠিয়ে দিলাম। তিনি বললেন যে বাচ্চা তুমি তো একটা কনসেপচুয়াল থিওরিটিক্যাল পেপার লিখেছো, আমরা এম্পিরিক্যাল পেপার চাই অন ইন্ডিয়া। তোমার অনুমতি না নিয়ে আমি তোমার পেপারটাই পাঠাচ্ছি মরিস জোন্সকে। মরিস জোন্সে বই আমরা ক্লাসে পড়তাম। তিনি এক কথা বললেন, বললেন আমি তাহলে কী করবো? তখন বললেন তুমি সিএসডিএসে যাও। সিএসডিএস, নাম বললেন, আমি একজন চুজ করলাম, রামেশ্বর রায়। গেলাম একদিন, বিরাট এনফিল্ডের মোটর বাইক চালান, গিয়ে আমি বললাম আমি কি করতে চাইছি। আমি যেটা করতে চাইছিলাম সেটা হচ্ছে এই যে আমি একটা ফিউডাল ইন্ডিয়াতে লিবারেল পলিটিক্যাল ব্রিটিশ মডেলকে ট্রান্সপ্লান্ট করছি, এটা জমিটা নেবে তো? আজকে পশ্চিমবঙ্গে যা হচ্ছে দেখে মনে হচ্ছে জমিটা নেয়নি, এখনো পর্যন্ত নেয়নি। তো বললেন করো, কী মেথড হবে? কোয়েশ্চেনারি মেথড হবে, সার্ভে মেথড হবে। এবং আমার মনে হলো যে আমার ট্রেনিং ইন পলিটিক্যাল সায়েন্স আর আমার ইন্টারেস্ট ইন সোশিওলজিকে আমি কম্বাইন করতে পারবো। করলাম, করে বললাম যে পরিবারের যারা বয়স্ক তাদের আবহাওয়া থেকে যারা কনিষ্ঠ তারা কোন ধরনের রাজনৈতিক মতবাদ তৈরি করে, অর্থাৎ অথরিটি প্রতি অ্যাটিটিউড কী হবে। তা করতে করতে আমি
ঠিক হলো এমএলএ স্যাম্পল তৈরি করব। সেই সময় বেরোলো সিএসডিএস সিআইএ এর পয়সায় চলছে। আমি ছুটলাম দিল্লি আমার মাস্টারের কাছে। উনি বললেন তোমার বিশ্বাস যদি হয় তাই তুমি মানবে, তুমি যদি না করো তুমি করবে না। আমার কিছু বলার কিছু নেই। আচ্ছা, তখন ঠিক হলো স্যাম্পল চেঞ্জ করব, আমি ইয়াংস্টার্স করব। ঝাড়গ্রাম কলেজে ছাত্রছাত্রীকে করলাম, করার পর জমা দিলাম। তখন নিয়ম ছিল যে সব এক্সামিনারই বিদেশি হবেন। আচ্ছা, তারা দেখলেন, দিলেন, এবং তারপরে একজন কয়েক বছর বাদে কলকাতায় এসে আমেরিকান কাউন্সিলকে বললেন ফাইন্ড দি বয়। আমার ডাকলেন, দেখে আমার মনে আছে আমি চেয়ারে বসে আছি, উনি আমার কাছে হাঁটু করে বসে আছেন, করে বললেন যে তোমার একটা অনুরোধ করবো, কি তুমি টিচিংয়ে না গিয়ে সারা জীবন রিসার্চই করো। আচ্ছা, আমার এই অবাধ্যতা, আমি বললাম, তাই আমি পারবো না। এতে খারাপ জিনিস হয়েছিল, এই যে সিংভি আছেন কেস লড়েন, এর বাবা তখন একটা দিল্লিতে একটা ইনস্টিটিউট করছেন পার্লামেন্টারি অ্যান্ড কমনওয়েলথ স্টাডিজ। আমি ইন্টারভিউতে ডাকলেন, গেলাম, বললাম সব কিছু, দিয়ে বললেন যে বাইরে বসো। গেলাম, বসলাম, ডাকলেন, তোমাকে আমরা নেবো একটা শর্তে, তোমার পিএইচডি করা বন্ধ করতে হবে। আমি বললাম সে কী করে হয়, একজন মানুষ তার সময় এবং অ্যাটেনশন আমাকে দিয়েছেন, আমি কি করে তার প্রতি এরকম হব, অসভ্যতা করবো? আমি নেবো না। চলে এলাম আমার অফিসে। কিন্তু কেন করবেন না জানি না, অদ্ভুত একটা লয়্যালটির ডিমান্ড বোধ হয়, তাই না? মানে অন্য কিছু করতে পারবেন না, এই চলে এলাম, বুঝতে পারছো? ঝাড়গ্রাম চলে এলাম, চলে এসে পিএইচডি হলো। এবার যখন জমা দিতে যাব তখন দেখা গেল যে সিএসডিএস এর লোক তো আমার সুপারভাইজ হতে পারে না, কারণ সে তো কলকাতা ইউনিভার্সিটি নয়। হ্যাঁ, আমার লাগ ভালো, সেই ভদ্র তখন আইসিসিআই এর চেয়ারম্যান হয়েছেন, ফান্ডিংটা তিনি কন্ট্রোল করছেন। সেই জন্য হয়তো আমার মাস্টারমশাইটা কালকাটা ইউনিভার্সিটি ইড করলো, করলাম। বেশ, এই হচ্ছে আমার কলেজ থেকে রিসার্চ জীবন। একটা অনুষ্ঠান পর্যন্ত রিসার্চ আমি শিখেছি। আমার নিজে মনে হয় প্রত্যেক বছর বিদ্যাসাগরের জন্মদিনে আমাদের কলেজে বিদ্যাসাগর নিয়ে স্কুলেতে রচনা লেখার একটা কম্পিটিশন হতো, তাতে আমি লিখতাম। আমি ভাবার চেষ্টা করছিলাম যে আমি কি পড়ে লিখতাম, কিছু মনে করতে পারলাম না। তা দুবারে আমি সেকেন্ড হয়েছিলাম। তখন প্রথম আমার ওই বিনয় ঘোষের বইয়ের সঙ্গে পরিচয়, বুঝতে পেরেছে? এই হচ্ছে আমার খানিকটা অবধি জীবন, তোমায় বললাম, বাল্য জীবন ইত্যাদি ইত্যাদি। তারপর কি হলো? আপনি তো ঝাড়গ্রাম রাজ কলেজে ছিলেন, করলাম, করার পর আমি হুগলি মোশনে এলাম। ৭৭ সালে প্রেসিডেন্সিতে এলাম। আচ্ছা, অনেকে ধারণা ছিল যে বামফ্রন্ট আমাকে নিয়ে এসছে, তা নয়, নির্মলবাবু আমাকে নিয়ে এসেছিলেন। নিয়ে এইবার আমি পড়াতে শুরু করলাম। পড়াতে শুরু করতে আমাকে নির্মলবাবু বললেন যে রুশো পড়াতে হবে তোমাকে। সামার ভ্যাকেশনের আগে আমি জয়েন করেছিলাম, এই ভ্যাকেশনটা তোমার পড়াশোনা করার টাইম। বিশ্বাস করো, আমি ন্যাশনাল রুশোর উপর যত বই আছে সব বই পড়ে ফেলেছিলাম। এটা নিয়ে ছেলেমেয়েরা এখনও আমাকে ব্যঙ্গ করে, বুঝতে পেরেছ? করে পড়ালাম। সেই সময়তে বেলা দত্তগুপ্ত, যিনি আমি পড়িয়েছিলেন, তিনি আমাকে ডাকলেন, ডেকে বললেন একটা নিয়ম ছিল যে যারা প্রেসিডেন্সিতে পড়াচ্ছে তাদের সার্ভিস কালকাটা নিতে পারে উইদাউট এনি রেমুনারেশন। আচ্ছা, হ্যাঁ, তুমি পড়াবে এবং থিওরি পড়াবে। আমি থিওরি পড়াবো? মানে হ্যাঁ, তুমি থিওরি পড়াবে। কোথায়? কলকাতা বিশ্ববিদ্যালয়ে এমএ ক্লাসে পড়াবে। আমি দেখলাম আমার শর্ত আছে। কি শর্ত? প্রথম ক্লাসটা আমাকে দিতে হবে, কারণ ভরা পেটে শুনবে, খালি পেটে বিকেলে শুনবে না। তো উনি আমাকে দিয়েছিলেন। তখন আমি জোনাথন টার্নার ইন্ট্রোডিউস করলাম আমাদের সিলেবাসের ভেতরেতে। এই দিয়ে আমার শিক্ষকতা জীবন শুরু হলো। কলেজে ঢোকার পর থেকে এই মনটা ফসফস করছে, এত বড় একটা কলেজ, একটা ডিপার্টমেন্ট অফ সোশিয়োলজি হবে না? 5 জন প্রিন্সিপালকে অ্যাপ্রোচ করেছি। শেষকালে সুনীল রায়চৌধুরী, তিনি বললেন তুমি চেষ্টা করো, সব দায়িত্ব তোমার, ফেলিওর তোমার, সাকসেস তোমার,
যারা ইন্সপেক্ট করতে হবে তাদের চা খাওয়ানোর টাকা পয়সা তোমাকে দিতে হবে, রাজি আছো? প্লাস গভর্নমেন্টকে রিপোর্ট পাঠাতে হবে যে টিচার অ্যাপয়েন্ট করলে কত টাকা গভর্নমেন্টের খরচা হবে, তাও করে দিতে পারবে? আমি তাও করে দিতে পারবো। এটা 80s, এটা হচ্ছে 89 ডিপার্টমেন্ট হয়েছে। তার মানে তার আগে 8 বছর থেকে আগে থেকে আমি চেষ্টা করছি, মানে 80 আমি গোড়ায়। সব দায়িত্ব আমি নিচ্ছি। হলো তাই, আমার কোনো ফর্মাল ডিগ্রি নেই, কিন্তু ইন্সপেক্টর কলেজ কিন্তু আমাকে পারমিশন দিলেন। কোনো স্পেস নেই। কেয়ারটেকার বললেন আমি ডিরোজি হলে চাতালেতে কাঠের ঘর করে দেবো, হবে? হবে। কাঠের ঘর হলো ডালিয়ারে, সেই ব্যাস। ঠিক। সেখানে তারা পড়েছে, পড়ে মানে আমাকে পিটিয়ে না মারলে আমি মারা যাব না, আমার ধারণা। জি জি। সেটা করার পর হ্যাঁ। যে সমস্যা হলো প্রথম, যে যারা আমার সহকর্মী হলো তারা কেউ সোশিয়োলজি পড়েছে কল্যাণীতে, হ্যাঁ হ্যাঁ। তাদের সঙ্গে আমার লড়াই শুরু হলো। পুরো সিলেবাস আমি পড়লাম, বই জোগাড় করলাম, লাইব্রেরি তৈরি করলাম, ইনক্লুডিং সেমিনার লাইব্রেরি। করার পর এবার বিভাগ চলতে শুরু করলো। তখন আমি যেটা করতাম, যারা প্রেসিডেন্ট কাছে আছেন অন্য বিভাগের তাদেরকে ডাকতাম, পড়ে বলতাম পড়াবেন, কিন্তু পড়াবেন আমার সিলেবাসের ভেতরে থেকে পড়াবেন। ঠিক। রাইট। তারা পড়ালেন। সুপ্রশীল বলে একটি ছেলে, সে বিখ্যাত ছেলে ছিল, এখন লেবার পার্টির ব্যাক অফিসে বসতো। 3rd ইয়ার ক্লাসে তাকে আমি ব্যবহার করেছি। যত বিদেশে ছেলে মেয়ে পড়াশোনা করতে, পিএইচডি করতে এলে পরে একটা করে লেকচার দিতামই, দি টেস্ট অফ দি ফরেন ইউনিভার্সিটি, ছেলেমেয়েরা যেন পায়, বুঝতে বোঝায়, উদ্বুদ্ধ হয়। সীমন্তী বলে আমার একটি ছাত্রী আছে, সে বলে স্যার আপনি ডিপার্টমেন্ট করে আমাদের মার্কেটেবল করেছেন, আমরা চাকরি পেয়েছি। ঠিক। শুধু চাকরি পেয়েছি না, অনেক কিছুই পেয়েছি, আপনি সেটা করেছেন। তাতে আমার অবশ্যই আমার খুব আনন্দ আমার হয়েছে। এই হচ্ছে আমার চাকরি জীবন প্রেসিডেন্সি কলেজে। 2003 রিটায়ার করলাম। সত্যনারায়ণ বাবু, জওহর সরকার তখন সেক্রেটারি, বলেছিলেন যে একে কিভাবে রাখা যায় প্রেসিডেন্সি কলেজে, সেই চেষ্টা আপনি করুন। ঠিক। তা তখন আমাকে প্রথম করা হলো 4 বছরের জন্যে পলিটিক্যাল সায়েন্স অ্যান্ড সোশিয়োলজির, একই সঙ্গে এমিরেটাস। কারণ আমার একটা রেকর্ড আছে, সেটা হচ্ছে এই যে 1989 থেকে 2003 পর্যন্ত এই বছর 2টো ডিপার্টমেন্টের হেড প্রেসিডেন্সি কলেজের ইতিহাসে কেউ হয়নি কখনো। তা ওটা বোধহয় সেই কারণে আমাকে কনসিডার করলেন। ইতিমধ্যে অমলবাবু ঝগড়াঝাটি করেছেন, রাইটার বিল্ডিং মিটিয়েছে, সব কিছু করেছে। করার পর রিটায়ার করলাম 2003-তে। রিটায়ার করার পর যাদের হাতে ডিপার্টমেন্ট গেল তাদের তুমি চেনো। আমাকে ভাইস চ্যান্সেলর ডেকে বলছেন যে পাচ্ছে না, আমি ডিপার্টমেন্টটার হেড আপনাকে আবার করে দিচ্ছি। কেউ রিটায়ারমেন্টে পর আবার হেড হয়, তুমি শুনেছো কখনো? তা আমি খানিক দিন সামাল দিলাম, বললাম কি করা উচিত না করা উচিত। আচ্ছা। করে এখন তো বলে যে ডিপার্টমেন্ট ভালো ডিপার্টমেন্ট ইত্যাদি বলে টলে। এই হচ্ছে আমার, তাই এরপর আমার আইডেসকে ফেস। আমি আবার একটু কলেজ আমলে ব্যাক করি, যে এই যে শিক্ষকতা করা, ডিপার্টমেন্ট চালানো, ডিপার্টমেন্টটা ভাবা কিভাবে চলবে, এতে আপনার সুযোগ সুবিধে কি কি ছিল, আর চ্যালেঞ্জেস বা অন্তরায় কি ছিল? একটা তো জায়গা ছিল না, ইত্যাদি ইত্যাদি, মানে সেইটা যদি, বা যারা এসেছিলেন তাদের প্রশিক্ষণ হয়তো রাষ্ট্রবিজ্ঞানে, সমাজতত্ত্বে নয়, এছাড়া আর কি কি ধরনের, মানে একটা প্রতিষ্ঠান তৈরি করতে গেলে বা ইনস্টিটিউশনালাইজ করতে গেলে কি কি ধরনের তো চ্যালেঞ্জ ছিল। কিন্তু আমি ফরেন মুভি যাই, যখন ডিপার্টমেন্টের 25 বছর হলো, তখন সেই অনুষ্ঠানেতে দিল্লি ইউনিভার্সিটির মাস্টারমশাইরা, জেএনইউর মাস্টারমশাইরা আমায় জিজ্ঞেস করছেন, প্রশ্নটা প্রায় এরকম যে আপনি কোন সাহসে ডিপার্টমেন্ট খুললেন, অর্থাৎ আপনার সোশিয়োলজি ফর্মাল ডিগ্রি নেই, কলেজে কোনো ব্যাকগ্রাউন্ড নেই। আমি তো একটাই কারণেতে, যে এই কলেজের ছেলেমেয়েরা নিজেরা পড়ে শিখে নিতে এত ভালো পারে, যে আমার সেই আস্থা ছিল যে তারা পারবে। তেমনি এর প্রমাণ কিছু চাননি, প্রমাণ দিয়েছে, বুঝতে পেরেছো। তারপর যা বাইরে বেরিয়েছে। আদির বেদে বলতেন প্রতি বছর আমরা ওয়েট করতাম যে
ছাত্ররা কখন আসবে, জি। এবং পিয়ারকে তো চিনেছি আমি সেখানেই, Absolutely. বুঝতে পেরেছো? তা সেটা আমার ভালোই লেগেছে, বুঝতে তা সেখান থেকে আমার আদের পেতের সঙ্গে এই ঘনিষ্ঠতা এসেছে। তা চ্যালেঞ্জ সবটাই, এবং আমার নিজের মনে হচ্ছে চ্যালেঞ্জটার জন্য আমি অনেক বেশি ইনোভেটিভ হয়েছি, এবং আমি বুঝেছি যে বেস্ট অফ দি কন্ডিশনস আমি জীবনে পাবো না, কিন্তু তা বলে কিন্তু আমি ছেড়ে দেবো না। কন্ডিশনস আসবে পরে, এসছেও তাই, সেটা আমি ভোগ করিনি হয়তো, কিন্তু আমার যারা পরবর্তীকালে প্রজন্মের মাস্টার ছাত্র এসছে, ওই ডিপার্টমেন্টে পড়াচ্ছে, তারা এসছে এবং করেছে। তা অনেক প্রিন্সিপালকে সার্ভ করেছি, অনেক বিখ্যাত সহকর্মী পেয়েছি, কলেজের রিসোর্সেস কী করে বাড়ানো যায় চিরকাল ভেবেছি। এই বিভাগ করার ব্যাপারেতে দুটি মানুষের কথা আমি চিরকাল মনে রাখবো, সুনীল রায়চৌধুরী আর হচ্ছে অভিজিৎ মিত্র। অভিজিৎ শুধু আমার বিভাগে শেষ দিন পর্যন্ত পড়িয়েছে তা নয়, অভিজিৎ সর্বভাবে সাহায্য করেছে। যেমন যেহেতু কেউ সোশিয়োলজি পড়ে আসেনি, কী ধরনের প্রশ্ন করলে আমরা ইন্দি সোশ্যাল ইন্টারেস্ট আছে কিনা বুঝতে পারবে, এবং বেশি মাস পরে কিন্তু এই অ্যাডমিশন টেস্টের প্রশ্ন অভিজিৎ সঙ্গে বসে তৈরি করা হয়েছে, যা তোমরা জানো নি। তা সবটাই খুব আমার কাছে খুব আনন্দের হয়েছে, এবং আমি সত্যি খুব ঋণী প্রেসিডেন্সি কলেজে আমার এই ফেজটার জন্যে। আবার আইডিএসকে গেলে আমি বলবো তোমার দ্বিতীয় ফেজে আমি কি পেয়েছি এবং কত আনন্দ পেয়েছি। আচ্ছা, হ্যাঁ, আইডিএসকে এর গল্পটা এবার শুনতে চাই। আর তার সঙ্গে যেটা আরেকটা মনে হচ্ছিল যে আপনাকে যেভাবে মনে আছে, হ্যাঁ, দুটো প্রশ্ন, একটা একটু ব্যক্তিগত আর একটা পড়ানো সংক্রান্ত, যে আপনার একটা আইডেন্টিটি তো একজন অনেক ছাত্রছাত্রী তৈরি করেছেন শিক্ষক হিসেবে, সেই আইডেন্টিটির জন্যে আপনি একভাবে পড়াতেন, মানে ওটা আপনার আইডেন্টিটির পার্ট কিনা, এবং যেটা আগেও বলছিলাম, আমার বন্ধুরাও বলা বলি করি যে আপনি ক্লাসে আসতেন, ঘড়িটা খুলতেন, আর ব্রেভিটি বা প্রিসিশন আপনার একটা আমার সবসময় মতো আপনার একটা ট্রেট, কারণ ক্লাসে আসতেন 50 মিনিটের ক্লাস, 40 মিনিটে ক্লাস শেষ হতো, লাস্ট 10 মিনিট প্রশ্ন উত্তর ইত্যাদি ইত্যাদি, আর একেবারে সেই ছোট ছোট কার্ডে রেফারেন্স লিখে আনতেন। হ্যাঁ, সবচেয়ে সহজটা নাম্বার 1, সবচেয়ে কঠিন বা অরিজিনালটা নাম্বার 5 বা 6। এই যে একটা পড়ানোর ধরন খুব স্ট্রাকচার্ড, কিন্তু একটুও বোরিং নয়। আর আমাদের মনে আছে আমরা আলোচনা করতাম, আচ্ছা স্যার, এই যে মোটামুটি 30 মিনিটের মাথায় একটা অ্যানেকডোট বলেন বা একটা হালকা হিউমার, একটা জোক বলেন, এটাও কি উনি প্ল্যান করে আনেন? মানে এটা কি আপনি 30 মিনিটের মাথায় বলবেন? এই যে একটা প্ল্যানিং, যেটা বোঝা যায় স্ট্রাকচার আছে, ভাবনা আছে, ভেবে এসেছেন, আর কোনোদিন ক্লাসটা কম বেশি কোনোটাই হয় না, বড্ড কম পড়িয়ে চলে গেলেন মনে হয় না, মুখস্থ বিদ্যা মনে হয় না, আপনি ভীষণ রকম ওতে ইনভলভড আছেন, আমরা বুঝছি সেটা আপনি বুঝতে পারছেন, এরা বুঝছে না বুঝছে না এটা বুঝতে পারছেন। কিন্তু একটা অদ্ভুত, আমার মানে এটা আপনার চারিত্রিক বৈশিষ্ট্যর সঙ্গেও হয়তো যায়, একটা গোল্ডেন ডিস্টেন্সিং আছে, মানে এক ধরনের ইনভলভমেন্টও আছে, আবার একটা ডিস্টেন্সিংও আছে, যেটা আমরা অনেক পরে, আমি যখন শিক্ষকতা করতে এসেছি শুনেছিলাম, দের ইজ এ গোল্ডেন ডিস্টেন্স বিটুইন দ্য স্টুডেন্ট অ্যান্ড দ্য টিচার। এমপ্যাথেটিক, পুরোটাই বোঝেন, একেবারে ছাত্রছাত্রী মানে সুলভ মাস্টারমশাই, কিন্তু একটা ডিস্টেন্স হয়েছে। এই ব্যালেন্সিংটা এবং আপনার পুরো চারিত্রিক বৈশিষ্ট্যটাই আমার ওরকম মনে হয়, এইটা একটা। আর তার সাথে ব্যক্তিগতটাও যদি করে ফেলি, আশা করা যায় কিছু মনে করবে না, সেটা হচ্ছে যে আপনার সার্টোরিয়াল চয়েস। এই যে ধুতি পাঞ্জাবি, মানে 90-এর দশকে যখন পিআরকে দেখেছি এবং আজকে দেখছি, এই যে এক রকম, এই চয়েসটা কি করে হলো? বা মানে বহু লোক এখনো প্রশ্ন করে, স্যার কি এখনো
ধুতি পাঞ্জাবি পরে আসেন? হ্যাঁ, পাট ভাগা, মার দেওয়া, সাদা, এই যে পুরোটার মধ্যে মানে মানুষের পোশাক আশাক তো তার একটা চরিত্রের বিকাশ। এই পুরো গল্পটা যদি বলেন একটা আমার শেষটা Balanced আমার একজন। মনে হচ্ছে যে আমার হ্যাঁ। সাবকনসিয়াসে আমার একটা খুব বড় অ্যাম্বিশন ছিল আমার বাবার প্রতি। আচ্ছা আমার বাবাও কিন্তু তাই করতেন, যতভাবে ধুতি পাঞ্জাবি পরতেন, আচ্ছা মাথায় চুল ছিল না, বড় বড় কান। আর সেখান থেকে আমার ধারণা মনে হচ্ছে এটা তাই। আচ্ছা তারপর ছিল যে একটু রোগা ছিলাম, বুঝতে পেরেছো? তখন মনে হতো যে প্যান্ট প্যান্ট পরলে কীরকম দেখাবে, রোগা প্যাট প্যাটে। আমি প্রেসিডেন্সি কলেজে একটা রুল না জেনে ভেঙেছিলাম, পরে আমি শুনেছি। আমি কলেজে পাজামা পাঞ্জাবি পরে যেতাম, যেটা ব্যান্ড ছিল। ও তাই বুঝি। সনদ বসু আমাদের সময় প্রিন্সিপাল ছিলেন, অঙ্কের মাস্টারমশাই। প্রথম দিন উনি স্বভাব ছিল গাড়ি থেকে নেবে আগে ওই টেনিস কোর্টটায় আসতেন গাছ দেখতে, তাকালেন, পায়ের দিকে তাকালেন, মুখের দিকে তাকালেন, কি বললেন না। আর মানে ওনার বকুনির কথা ছিল আমাকে, কিছু একটা দেখে উনি আমাকে বকলেন না। তা আমাকে অনেক পরে আশ্চর্য হয়েছে যে তোমাকে কিছু বললেন না, এ করা তো নিয়ম ছিল না। চাপকান পা নয় কিন্তু, বড় পাজামা। ও তা আমি জানতাম না যে রুলটা ব্রেক করেছি, কিন্তু আই ব্রোক অ্যান্ড সাকসিডেড ইন ইট দ্যাট ওয়ে। এটা আমার সার্টোরিয়াল ব্যাপার। তারপরে এখন ভালো লাগে, বুঝছো, সাদা ধুতি পাঞ্জাবি পরতে ভালো লাগে, বুঝতে পেরে আমি তোমাকে মানছি, স্বীকার করছি, বুঝতে পেরেছো? এই যে একটা অ্যানেকডোট বলা, আমি দেখতাম অন অ্যান অ্যাভারেজ 30-35 পর চোখে একটু ঝিমুনি আসে। ঠিক, অ্যানেকডোটটা রাউজ করে, বুঝতে পেরেছো? একেবারে। এবং যত টক হবে তত তাড়াতাড়ি রাউজ করবে, সেটা কিন্তু আমি অন দি স্পটই নেবেট করতাম। এবং দুবার কখনো হতো না। চোখ আমার ভালো, বুঝতে পেরেছো? পাস ক্লাসে তো অত বড় সংখ্যা, পরীক্ষা যখন দিতে আসতো তখন কিছু টুকবেই পাস ক্লাসে। তা আমি জানতাম যারা টুকে সামনে একটা লম্বা ছেলে বা মেয়েকে বসায়, আমি আগে থেকে দেখে নিতাম। এবং যখন রোল কল করছি তখন তার রোল নাম্বারটা নোট করতাম। তো একদিন এরকম ঘটনাটা ঘটেছে, ঘটনার পর সে সেটি টুকতে শুরু করছে, তখন তার রোল নাম্বার ধরে ডেকেছি। সে বোধহয় জীবনে এত চমকানো চমকায়। আমি আই লাভ টু ওয়াচ পিপল, বুঝতে পেরেছ? সেটা আমি বুঝতে পেরেছি এখন। সেটা বুঝতে পেরেছি এই কারণে, যখন আমি আবিষ্কার করলাম যে অত ছোট বয়সে আমি বিত্তবানদের যে স্বভাব চরিত্র, লাইফস্টাইল, সেটা, এবং বিদেশ যাওয়ার কথাটা কানে আসার কথা নয়, কারণ আমার পরিবারে কেউ বিদেশ যায়নি কখনো, বুঝতে পেরেছ? আমি আশ্চর্য হয়েছিলাম। তারপর তো স্লিভলেস ব্লাউজ আছে কিন্তু, এবং কাঠের চুল্লিতে শ্মশানে কাউকে না পুড়িয়ে ইলেকট্রিক চুল্লিতে পড়ানো, এটা আমি ধরে নিয়েছিলাম যে বড় লোক দিয়ে একটা স্টাইল, বুঝতে পেরেছো? কোয়ালিটি আইসক্রিম, রাইট? এবং শেষ আইটেমটা স্ট্রাইকিংলি আমি তোমাকে আজকে রাতেই পাঠিয়ে দিতে পারি, হচ্ছে এই যে বিদেশ না গেলে জীবন বৃথা, এই বোধটাই আমাকে যে কীরকম একটা মনে হয়েছিল, আশ্চর্যজনক, ইরিটেটিং, রাইট? তো বিদেশে আমার যাওয়া হলো না, বুঝতে পেরেছো? বিদেশে আমার ছেলে মেরে গেল, বুঝতে পেরেছো? অবশ্যই। আমি শুনেছি রজতকান্ত একদিন বলেছিল যে আমাদের ইন্টারন্যাশনাল ফেমাস টিচার। আমি বিদেশেই গেলাম না, আমি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন হবো, এই কেটে গেল, বুঝতে পেরেছো? এখনো পড়াই, আর পড়াতে গেলে পরে মনটা ভালোই লাগে, বুঝতে পেরেছো? আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন, বিদেশ যান বা না যান, এই যে আরেকটি, এই যে ম্যাসিভ ছাত্রছাত্রীরা আপনার ফ্যান এবং ছাত্রী ফ্যান, এইটা কি করে হলো? এইটা বছরে দশকের পর দশক। আদ্রিপেতে নিয়ে দুটো অবিচ্ছুটি আমি লিখেছি, দেখলাম যে আদ্রিপেতে আর আমার সঙ্গে এই মিলটা আছে। আমরা কেউ বিদেশ যাইনি এবং এই কলকাতার এই ডিগ্রি সবার মধ্যে, সেই জন্য আর বিদেশ করলে আমার কেন খালি মনে হয় পাগলাই, বুঝতে পেরেছি? এবং প্রচন্ড ফ্যান্ডাম আর কি, ছাত্রীরা খুব ফ্যান। হ্যাঁ, বেশ স্যার। তারপরে আপনি IDSK তে এলেন, ইনস্টিটিউট অফ ডেভেলপমেন্ট গেলাম। সেটা হচ্ছে ময়ূর বাগজি আমায়
একটা বোধহয় পাস ক্লাস করেছিলেন কখনো হয়তো, আমাকে ডাকলেন যে তুমি এসে জয়েন করবে। ইনোগ্রেশন হলো, আমায় বললেন তোমার লেকচার দিতে হবে, একটা ইনোগ্রাল লেকচার দিতে হবে। আমি মনে আছে আমি বলেছিলাম আমি মাও সেতুংয়ের এথনোগ্রাফি বলেছিলাম। মাও সেতুং খুব গ্রামে যেতেন, গ্রামে গিয়ে এবং তিনি কিন্তু স্টাডি করতেন লোকজনকে, বুঝতে পেরেছেন। তা সেটা আমি বলেছিলাম, এখনো মনে আছে আমার সেই লেকচারটা। ওখানেতে গিয়ে উনি আমাদের পারমিশনও দিয়েছেন, আবার আটকেও দিয়েছেন অনেক কিছু করতে। কিন্তু সাবসিকুয়েন্টলি তিনি যখন বুঝলেন যে এটা ডেলিভার করছে, কিছু করেননি। আইডেস্কের আমার সবচেয়ে বড় কাজ যেটা আমি করেছি, যেটা বলে মনে করি, সেটা হচ্ছে দ্য সোশিয়োলজি অফ গ্রিড, এই যে বইটা, তা নিয়ে রিসার্চটা আমি আইডেস্কে করেছি। সেই বইটা 2018 সালে আমি ছাপিয়েছি। তোমার কথা বলেছিলাম, এখনও পর্যন্ত তারা আমাকে রয়্যালটি দেয় এবং এখনও পর্যন্ত 36,000 টাকা আমি রয়্যালটি পেয়েছি, যেটা অস্বাভাবিক। প্রথম বছরে পেয়েছিলাম 20,000 টাকা রয়্যালটি। প্রতিবার স্টেটমেন্ট আমাকে পাঠায়, বইটা সাকসেসফুল হয়েছে। এই বইটা যখন আমি লিখি, তখন আমি শুভসারী বাবু, আমাদের ভট্টাচার্য ঐতিহাসিক, অল্প পরিচয় লিফটে আইডিএসকে বলেছিলাম, স্যার এটা একটু দেখবেন, মানে দাও। বিকেলবেলাতে আমাকে উত্তর দিলেন যে আমি পড়েছি এবং আমি বলছি যে ঐতিহাসিকরাও এই কাজ করেন না, এই গবেষণা, এবং আমি তোমায় বলছি যে কমপক্ষে 10 বছর এই বইটা লোকে পড়বে। তারপর আমি যেটা করলাম, এভরিডে কনফারেন্স করলাম। অন্যবাবু এটা পছন্দ করতেন না, বলতেন কালচারাল স্টাডিজ। হলো, মনপ্রীতকে নিয়ে একটা সমস্যা হলো, সে পরে কথা বললাম, গল্প বলবো। করার পর আমি ট্রাস্ট নিয়ে কনফারেন্স করলাম। একেবারে অর্থাৎ আমার বেসিক টেন্ডেন্সি হচ্ছে মরালস আন্ডারলাইং ইকোনমি, সেইটাকে যতক্ষণ আমরা মান্যতা দিচ্ছি ততক্ষণ পর্যন্ত ইকোনমি কোনো অর্থ নেই। আমি গত রাত্রেও পড়েছি, কৌশিক বাসু বলছেন যে মোদী সরকার যেটা করছে শিল্পপতির দিকে তাকাচ্ছে। মোদীকে আমি বলছি যে আপনি আপনার সাধারণ লোকদের দিকে তাকান, বিকজ দে উইল শেপ দি ইকোনমি অ্যাট দ্য সেম টাইম। তাই পরে জানলাম যে এটাই মরাল ইকোনমির ইস্যু, এবং তখন আমি ওই অ্যাডাম স্মিথ পড়লাম, থিওরি অফ মরাল সেন্টিমেন্টস, অনেক পড়েছি, বুঝতে পারছো। করে তখন ওই পুনাতে গেছিলাম। পুনাতে আরবিআই আর্কাইভ আছে, আমার দেখা বেস্ট আর্কাইভ। সেখানে গিয়ে আমি ডেটাটা কালেক্ট করেছি, সেটা বইয়ের পেছনে সেগুলো দেয়া আছে। তখন থেকে আমার বই লেখা শুরু হলো, বুঝতে পেরেছো। কলেজে চুটিয়ে পড়িয়েছি, আইডেস্কেতে চুটিয়ে বই লিখেছি, বুঝতে পেরেছো। এই ঘটনা করছি। দুটো প্রশ্ন এখানে মাথায় এলো এতে। এক হচ্ছে যে আমি আপনার এই বইয়ের মানে প্রত্যহ, মানে আপনার 91-এর একটা বই আছে, কিন্তু সেটা একেবারে রাষ্ট্রবিজ্ঞান, মানে পলিটিক্যাল ইকোনমি, সেইখান থেকে আপনি মানে মোরালিটি অ্যান্ড ইকোনমি, এই যে একটা শিফট, মানে আমি বইগুলো দেখছিলাম, সোশিয়োলজি অফ গ্রিড, ট্রাস্ট অ্যান্ড ট্রানজ্যাকশনস, তারপর প্রত্যহ, অ্যাপারেন্টলি দেখলে মনে হয় এগুলো ভীষণ আলাদা আলাদা বিষয়। আমি তাই ভাবছিলাম যে এইগুলোকে আপনি কি দিয়ে বাঁধছেন, কি সূত্রতে বাঁধছেন এটা? গৌতম ইনভাইট করার আগেই এটা আমি ভেবেছি। আমার নিজের কাছে প্রশ্নটাই আমার নিজে মনে হয়েছে যে খুব ছোট বয়স থেকে আমার মার্জিনাল পিপল, তাদের দিকে আমার নজর একটা আছে। সে নজরটা এসছে কি এক ধরনের ইনফ্লিক্টেড সেলফ কনসেপশন থেকে। আমরা বিবেকানন্দের যে বাড়িতে থাকতাম একতলাতে, জাপানেতে হাতিবাগানে বোমা ফেলার পর তখন সব ভাড়াটা চলে গেছে, বাড়িওয়ালারা আমাদের পেয়ে খুশি। তার পাশে একটা বাড়িতে আমাদের মতোই ইকোনমিক স্তরে একটা পরিবার থাকতো, তাদের একটা রেডিও ছিল, আমাদের রেডিও ছিল না। তাদের ছেলেমেয়েগুলো আমাদের বলতো যে এই তোরা আমাদের রেডিও শুনছিস কেন? তখন থেকে আমি বুঝতে পেরেছি যে এই যে পাপে সে চলে যাওয়া,
সেটা আমার লক্ষ্য। আমার যে প্রথম বই আইসিএসআর প্রজেক্ট, যেটা তুমি বললে 1991-এর, সেটা হচ্ছে মাইনর কনফ্লিক্টস, সেটাকে স্টেট করে হ্যান্ডেল করে। হ্যাঁ, এক্স্যাক্টলি। আচ্ছা, এইবার তুমি দেখো, প্রত্যহ ইজ এ স্মলেস্ট স্পেস অফ টাইম, রাইট? থার্ড দেখো, আমার আর্টের বইতে আমি সাবলটেন্স বলে একটা ক্যাটেগরি আবিষ্কার করলাম, রাইট? আমি প্রস্টিটিউশন নিয়ে আর্টের রিফ্লেকশন পড়লাম, করে এই যে ইন্টারেস্ট ইন দি ফ্যাজাইল, মাইনর, ভালনারেবল, সেটা দি কন্ডাক্টিং পয়েন্ট এর আমি ভেবে করিনি। আমাকে প্রশ্নের উত্তর দিতে হতে পারে বলেই আমি এটা ভেবে দেখেছি, এবং এটা আমার নিজের মনে হচ্ছে এটা আমার সঠিক নিজের মূল্যায়ন করে আমি করেছি, এটা করেছি, এবং আমি খুব প্লিজড সেদিক দিয়ে, বুঝতে পেরেছ? ডিএন ব্যানার্জি বলে আমাদের স্কুলের একজন হেডমাস্টার ছিলেন, তার একটা বিখ্যাত ইংরেজি কবিতা ছিল, লিভিং প্লেন অ্যান্ড থিঙ্কিং হাই, প্রথম লাইনটা। সেটা আমাদের প্রত্যেক বছরের ম্যাগাজিনের একদম কভারে পরে পেজেতে, প্রিন্টার্স পেজেতে ছাপানো হতো। প্রত্যেক বছর এই কবিতাটা পড়তাম, এবং আমার মনে হয় আমি তখন থেকে খুব সেন্সিটাইজড হয়েছি যে যদি যাই আমি এদিকেই যাব, রাইট? ক্লাস 2-তে যখন পড়ি তখন আমার মাস্টারমশাই আমাকে বললেন যে আয় তুই ব্ল্যাকবোর্ডে কী করে মাছ আঁকতে হয় ছেলেদের দেখা। তুমি অবিশ্বাস করবে, সেদিন ব্ল্যাকবোর্ডের সামনে দাঁড়িয়ে আমি সিদ্ধান্ত নিয়েছিলাম কিছু যদি হই আমি মাস্টারই হব। ও মা! আচ্ছা, কি হচ্ছে, আমি যে স্পেসটা যাচ্ছি সেটা হচ্ছে অথরিটি স্পেস, যেখানে টিচার দাঁড়ান, তার টেবিল, ব্ল্যাকবোর্ড, চক তার দখলে থাকে। সেইখানে তিনি আমায় সুযোগ দিচ্ছেন মাছ কী করে আঁকে তুই ক্লাসে দেখিয়ে দেন। আমি দেখালাম, আমি সিদ্ধান্ত নিই আমি মাস্টারই হব, বুঝতে পেরেছো? ঝাড়গ্রামে গিয়ে আবিষ্কার করলাম সোশ্যাল সায়েন্সটা এন্টায়ারলি ইংলিশ প্রোডাক্ট, ইংরেজি না জানলে হয় না। তখন আমি নিজেকে স্টেপ ডাউন করেছি, বুঝতো, লোধা ছেলে মেয়েদের কী করে পড়ানো যেতে পারে। আর কলেজে এসে আমি সেটাকে আমি ওপর দিকে করেছি, আবার ওপর দিকে, ঠিক। হ্যাঁ, মানে এই ছাত্রদের আর্থসামাজিক অবস্থানটাও তো একটা ভীষণ রকম আলাদা ছিল নিশ্চয়ই এই দুটো কলেজে, মানে, এবং সেই অনুযায়ী আপনি নিজেকে মোল্ড করলেন আর কি। হ্যাঁ, আচ্ছা, আরেকটা যেটা মানে এর সঙ্গেই যে আপনি যেটা বলছিলেন যে চুটিয়ে পড়িয়েছেন এবং তারপর আইডিএসকে চুটিয়ে গবেষণা করেছেন, তো এখন যারা শিক্ষকতা করেন মানে আমাদের সকলের জন্য, যে গবেষণা ও শিক্ষকতা ওতপ্রোতভাবে জড়িত, কিন্তু এটা এই ব্যালেন্সটা তো খুব মুশকিল, মানে সত্যি সত্যি ডিপার্টমেন্ট তৈরি করা। আমাকে উত্তর দিতে হবে, তুমি রাগ করো না। আমার এখনকার মনে হয় যে এখনকার প্রজন্মে যারা শিক্ষক তারা রিসার্চ করেন, তারা পড়ান না। হ্যাঁ, এবং এই কমপ্লেন আমি কিন্তু বহু পেয়েছি আমি কিন্তু, এবং সেটা এক বিভাগে না, সব বিভাগেই। সারা কলেজের জিনিসটাই আমূল পাল্টে গেছে, বুঝতে পেরেছো? একটা আমেরিকান টার্ন নিয়েছে, একটা নিউলিবারাল টার্ন নিয়েছে, এবং তারা ভালো ভালো বই লেখে, কিন্তু তাদের কাজ তো পড়ানো বটে। হ্যাঁ, এবং যে বুঝতে পারে না থেমে গিয়ে তার মতো করে রিট্রান্সলেট করা তো প্রয়োজন আছে, ঠিক। আদারওয়াইজ হাউ ডু বিকাম এ ক্রিয়েটিভ টিচার? তুমি জেস্টার থেকে ডাউনলোড করে দিলে তো তুমি ক্রিয়েটিভ টিচার তো নয়, ওখানে তোমার কোনো অবদানই তো নেই। তোমার পয়সা আছে, তোমার জেস্টার আছে, তুমি ডাউনলোড করেছো, সার্কুলেট করেছো, কিন্তু এর চেয়ে অনেক বেশি পরিশ্রম লাগে যে কেন আটকালো সেই ছেলে বা মেয়েকে পাঁচে ক্লাসে বলে লজ্জা পাবে বলে পিঠে হাত দিয়ে বাইরে করিডোরে আলাদা বলা। এটা ঠিক আমায় করেছিলেন নির্বাচন বসে রাখছে ফার্স্ট ডে ক্লাসে। আমার ইংরেজি দুর্বল ছিল, উনি আমাকে ইংরেজি শিখিয়েছেন, বুঝতে পারছি, হিন্দি ইংরেজি শিখিয়েছেন, এবং তিনি কিন্তু এটা গোপনে করেছেন, ঠিক, কারণ তিনি কাউকে লজ্জায় ফেলতে চান না, বুঝতে পেরেছো? আমিও চাই না, লজ্জায় ফেললে আমার ইগো স্যাটিসফ্যাকশন হতে পারে, লাভ হবে না, লাভ হবে না, লাভ হবে না, আমার লাভ হতে পারে, তার লাভ হবে, আমি তার জন্যই তো এসেছি না, ঠিক ঠিক। এটা কি একটা ব্যালেন্স নাকি আপনি মনে করছেন যে ওই পাবলিশার পেরিশ আমার আইডেন্টিটি? আমি ভাবিনি, অভাবিত, এটা আমার চরিত্রে আছে আমার ধারণা। এটা আমার ধারণা প্যারেন্টাল টিচিং। আমি যখন প্রেসিডেন্সিয়ালে পড়তে গেলাম তখন আমার মা আমাকে বললেন ওখানে যে মেয়েরাও পড়ে,
আচ্ছা। হুম আমি ভাবলাম যে কেন মা আমাকে বললো। হুম আমার না প্রশ্ন না করার স্বভাব আছে। মা বোধহয় বলতে চেয়েছিলেন যে কোনো রোম্যান্টিক সম্পর্কে জড়িয়ে পড়ো না, কেরিয়ার নষ্ট করো না, ওটা আগে তৈরি করো। আচ্ছা। আমি এটা করিনি, বুঝতে পারছো, বা হয়নি পটে এসে, কিন্তু এই মানে দিয়েছিলেন। এবং প্রথম তখনকার দিনে রিচুয়ালটা ছিল প্রথম মাসে মাইনে পেয়ে মাকে বা বাবাকে যা মাকে দিয়েছিলাম, মা বলেছিলেন বেগুনার সব অর্থটা তোমার। তা আমি তো এখনো দেখি, আমি সবাইকেই দেখি। আমি আর এই যে শিক্ষকতা করতে গিয়ে এবং গবেষণাও তার সঙ্গে করতে গিয়ে, যে কলকাতায় 90-এর দশকে মানে আন্ডার গ্রাজুয়েট লেভেলে আপনার সোশ্যোলজি এলো, দিল্লিতে তার আগে এসেছে এবং প্রফেসর বেতের সঙ্গে আপনার দীর্ঘদিনের সম্পর্ক, অন্যান্য প্রফেসরদের সঙ্গে। এই দিল্লিতে সমাজতত্ত্ব পড়ানো এবং কলকাতায় বা পশ্চিমবঙ্গ, এর মধ্যে কি আপনার মনে হয় বিস্তর পার্থক্য আছে? এক তো ওখানে মানে প্রতিষ্ঠানগুলো অনেক ডেভেলপড, অনেক অ্যাক্সেস আছে ফান্ডে, বা এরকম কিছু কখনো কিছু মনে হয়েছিল যে মনে হয়েছে, কিন্তু স্থান অনুযায়ী? দিল্লি অ্যাডভান্টেজ দেখো, দিল্লি দুজন সবচেয়ে বড় অ্যান্থ্রোপোলজিস্ট এম এন শ্রীনিবাস থেকে পাচ্ছে। একেবারে। আমি যখন সোশিওলজি ডিপার্টমেন্ট করবো প্রস্তাব দিয়েছি, তখন সত্যসাধন বাবু আমাকে একটা মেসেজ পাঠালেন যে আপনি অ্যান্থ্রোপোলজি ডিপার্টমেন্ট খুলুন, সোশিওলজি খুলবেন না। আমার টকব্যাক করার সুযোগ হয়নি, কিন্তু আমি নিজে নিজে বললাম যে এটা তো কোলাপস করে গেছে ডিস্টিংশনটা। এই নির্মল বসুচার্য যদি আমাকে 1961-এ ইন্টারডিসিপ্লিনারি কনভার্জেন্স এই আইডিয়াটা দিয়েছিলেন। 1961-এ আজ আমরা এই কথা বলি। তা আমি তো সেটা আমার শেখা হয়ে গেছে স্যারের কাছ থেকে। তা আমি কিন্তু সত্যসাধন বাবুকে কমপ্লেন করতে পারিনি। আমি সবাইকে বলি, এই জন্য কিন্তু উনি রাগ করে আমাকে ট্রান্সফার করে দেননি। এটা লেফট ফ্রন্টের গুণ ছিল, বুঝতে পেরেছো। উনি একটু ভেবে দেখতেন যে লোকটা সৎ কিনা। যদি সৎ হয় তাহলে তার মতটাকে আমি মেনে নিই। এটা করেছি। উনি আমাকে বলেছিলেন যে ডিপার্টমেন্ট খুলছেন, মেন বিল্ডিং এর মতো বড় স্টাফ রুম করুন। আমি বললাম যে না, আমি করবো না, কারণ আমার যারা পড়াতে আসছে ইয়াং ছেলে মেয়ে, ক্লাসে যাবার আগে তাদের পড়াতে হবে এবং তারা লজ্জা পেতে পারে পড়ে যাচ্ছে বলে। কিন্তু আমি দেখবো তাদের যারা নির্ভীতে পড়তে পারে, যত বড় যত ছোটই হোক, আমি কিউবিগুলো কিন্তু আমি করবো। উনি কিচ্ছু পালন করেন না। উনি একটা জিনিস বুঝেছিলেন যে এই নিজের স্বার্থে কিছু বলছে না। আর দায়িত্ব কথা বলছো, শুনলেন বলতে আমি বলে দিই যে ডিপার্টমেন্ট যদি ফ্লপ করে, নিন্দে তোমার, যদি প্রশংসা হয় সবানা আমাদের। ইনি আমাকে বলেছিলেন, যে গল্প তোমায় পড়ছিলাম, যে একদিন আমার ডেকে বলছেন যে প্রশান্ত, শুনলাম তুমি বিয়ে করোনি। খুব বকাবকি করলেন, তোমার দিদিও নাকি বিয়ে করেনি, যাও মানে প্রায় বিয়ে করে এসো। 7 দিনের মধ্যে রেগে বললেন, আমি ভেবে দেখেছি যে ব্যাচেলাররা প্রতিষ্ঠানকে অনেক ভালো কন্ট্রিবিউট করে। হ্যাঁ, এখানে জান প্রাণ দিয়ে প্রতিষ্ঠানই সব আর কি। তাই হলো আর কি। তাই প্রতিষ্ঠান আমাকে অনেক দিয়েছে। আমার জীবনে দুটো ফেস, প্রেসিডেন্সি কলেজ আর আইডিএসসি, দুটো। অমিবাবুর আমাকে ডাকার কথা ছিল না, কিন্তু অমিবাবু যেরকম কেমব্রিজের বড় মাস্টারমশাই ডেকেছিলেন এবং আমাকে যে ডেকেছে তাকে আমি হাত ভরে দিয়েছি। আমার দুটো আমাদের যেটা আমার খুব ইন্টারেস্টিং লেগেছিল, আপনার যে 24-25 এই যে আর্ট নিয়ে আপনার বই, এভরিডে লাইফ ওয়ার্ল্ডস অফ পেইন্টিংস, ইমাজিনিং পেইন্টস ইন দ্য সোশ্যাল মার্জিনস, তারপরে হার্ড অ্যান্ড আনহার্ড, এই তখন তো জানতাম না যে আর্টে আপনার এত ইন্টারেস্ট। এই যে আর্ট আর আর্টের পিছনে যে লেবার, সেখানে ওই মার্জিনালিটির গল্প, এইটা কি করে ভাবলেন আপনি আবার সেই ছোট বয়সের ইন্টারেস্টে ব্যাক করলেন? পার্টলি আমার বোধহয় একটা টেম্পোরারি বোর্ডাউন হয়েছিল সোশ্যাল সায়েন্সে। বেশ, তখন ভাবলাম যে এটা অন্যদিকে যাই না, কিন্তু দেখলাম সোশ্যাল সায়েন্স ছাড়ে না, কিছু ছাড়ে না, বুঝতে পেরেছ। তা নাহলে মেটেরিয়ালিস্ট হিস্ট্রি কথাটা ব্যবহার করতাম না। ঠিক, হ্যাঁ, একেবারে।
তো করে আমি দেখলাম, আমার উদ্দেশ্য ছিল যে একটা সিলি প্রশ্ন, যে রবি ঠাকুর কোত্থেকে রং তুলি কিনতেন। সেই প্রশ্নটা আমি কাউকে না পেয়ে সীমা গ্যালারির যিনি মালিক তাকে করলাম। তিনি তখন আমাকে একজন বিখ্যাত শান্তিনিকেতনের আর্টের মাস্টারমশাই, মানে তুমি তাকে লেখো। উনি বললেন, জানলাম বিদেশি। তখন আমার মনে হলো যে এই টিউবের রঙের আগে তো রং তো লোকে পিষে তৈরি করতো, ফুল গাছপালা ইত্যাদি। তা তাদের নিয়ে কেউ কখনো ভেবেছে? ঠিক। তখন আমার ইন্টারেস্ট হলো আর্ট হিস্ট্রিতে, এবং এই প্রামাণ্য বই আমি পড়েছি, বুঝতে পেরেছো? একটা বর্ণ কেউ লেখেনি, বুঝতে পেরেছো? খুঁজলাম, লিখলাম, তাদের সাবলটার নাম দিলাম, এবং তার সঙ্গে মনে হলো যে সব পেন্টার তো সাকসেসফুল হয় না, তাহলে পরে তাদের জীবন কি হয়। করতে করতে ভ্যান গগে গেলাম, বুঝেছো? ভ্যান গগে গিয়ে আর্টিস্টিক এমপ্যাথি কাকে বলে প্রথম জানলাম। এইটা করে বইটা হলো, প্রথম বইটা যেটা আমি আবিষ্কার করলাম যে আর্ট যেটা বিউটিফুল, সেখানে যদি এত আগলিনেস থাকে, তাহলে সমাজের চারপাশে যে আগলিনেস আছে, তাই নিয়ে আর্টিস্টদের কি মাথা ব্যথা আছে। আমার সেকেন্ড বই ইমেজিং পেইন্টস ইন দি সোশ্যাল মার্জিনস। থার্ড বইটা এন্টায়ারলি অন মুঘল পেন্টিং, এবং আমার ধারণা যে মোদি আমার আনলে গলাটা কেটে দেবে। তাতে আমি দেখালাম যে আকবর আনলাইক ইস্ট ইন্ডিয়া কোম্পানি আমাদের সভ্যতাকে জানতে চেয়েছেন এক্সপ্লয়েট করার জন্য নয়। কারণ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এখান থেকে টাকা ট্রান্সফার করেছে, যার জন্যে ব্রিটেনে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন সম্ভব হয়েছে, ইতিহাস প্রমাণ করে দিয়েছে। কিন্তু এরা কিন্তু ট্রান্সফার করেনি টু ইরান, পার্সিয়া অর এনিথিং। তাহলে আমি মন দিতেই পারি, দিতে কি আমার ওই বইটা হলো, বুঝছো? এখন আর্ট আমার আর ছাড়বে না, আর্টকে আমি আজ নিজেও ছাড়বো না। আমি এখন একটা নতুন লেখা লিখে ফেলেছি, সেটা হচ্ছে লাক্সারি আইটেমস, যেমন ধর দেখ যে সাবান, আর ইউটিলিটি আইটেমস যেমন ধরো টাইপরাইটার, এগুলো ইম্পিরিয়াল সেন্টার থেকে কলোনিতে আসছে। এসে আর তখন মনে হয়েছিল যে বাঙালি মধ্যবিত্ত অন্তত একটা চয়েসের প্রবলেমে পড়লো, যে কোনটা মাখবে, কোনটা গায়ে লাগাবে, কোন সিগারেটটা খাবে, রাইট? এই পেডেমিকটা ধরার চেষ্টা করেছিল, বুঝেছো? আচ্ছা, দেখলাম যে লাক্সারি এবং ইউটিলিটি গুডসের পর্যায়ে পড়ে, কিন্তু সমস্ত গুডসের ব্যবহার আমাদের সাবজেক্টিভিটিতে এমবেডেড। তখন মনে হলো তাহলে এটিকেটটা দেখে, তাই লাক্সারি, ইউটিলিটি, এটিকেট সার্কুলেট করছে বিটুইন দি ইম্পিরিয়াল সেন্টার অ্যান্ড দি কলোনিয়াল পেরিফেরি। এইটা নিয়ে আমি একটা পেপার লিখেছি, সেই পেপারটা আমি পড়বো। আমাদের ইকোনমিক্সের মাস্টার ছিলেন নবেন্দু সেন বলে, তার একটা মেমোরিয়াল লেকচার আমার দিতে বলা হয়েছে এইবার, সেটা নিয়ে আমি তো। বাহ, এটা কি 19 শতকের? 19 শতক। এটা নিয়ে আমি তোমায় বলি, আমি দেখেছি আর্টিস্ট লিখতে গিয়ে টাইম লাইন শুড বি ইগনোরড। হ্যাঁ হ্যাঁ, কারণ পাবলিক ডোমেনেতে নেই। তুমি ভেবে দেখো যে আমি একটা লোক আর্টের দিকে টার্ন নিচ্ছি যখন কোভিড হয়েছে, আমি একটা লোক যার পাসপোর্ট নেই, আমি একটা লোক শুধুমাত্র কম্পিউটার আছে। আমার দ্বিতীয় বইটা আমি ডেডিকেট করেছি, তুমি পরিচিতি দেখো আর একবার, আমার কম্পিউটার মাউসকে। তার সঙ্গে আরেকটাকে দিয়েছি, সেটা হচ্ছে আমার লোয়ার মিডল ক্লাস সেন্সিবিলিটি। এই আমার ভাবনা। আমি আমার বাবার বাড়ির নাম রেখেছি নীলিমা প্রকাশ।
তোমার ফেমিনিস্ট হবার আগে আমি ফেমিনিস্ট কিন্তু। একেবারে হ্যাঁ, সেখান থেকে একটু আবার দুটো জিনিস, এই যে সহারানোর কথা, এইটার ভাবনা কি করে? এটা তো আবার আপনার যেটা যেই কাজটা আপনি করবেন, যে লেকচারটা করছেন, তার থেকে আবার ভীষণ আলাদা। এইটা কোত্থেকে এলো? এবং প্রত্যহ মানে ডোমেস্টিসিটি নিয়ে আপনি এভরিডে লাইফ ওয়ার্লস নিয়ে কাজ করেছেন। সেই বইটা উৎসর্গ করা যায় আমি মেজ মাসিকে, আমার জীবনে দেখা সবচেয়ে দুঃখী মানুষ। আমি এত দুঃখী মানুষ দেখিনি কখনো। আমি নামটা আমি গ্লোবালি তুলে দিয়েছি। তার বাড়িতে ব্যাংক ফেলিওর হয়, ব্যাংক ফেলিওরের জন্য তিনি ভিকটিম হন। আমার তখন মনে হলো যে ব্যাংকটা ফেল করে তার কোলাটারাল ভিকটিম হয়, ঠিক, এবং মেয়েরা তাদের বাড়িতে বড়। তখন অভিজিৎ বললো, তুমি আমার নরেনবাবুর গল্প পড়ো সরহিতা। সেই বই পড়লাম, সেই বই পড়ে দেখলাম যে একই গল্প বুঝতে পেরেছো। তখন থেকে আমার এই মনটা আমার আছে, বুঝতে পেরেছো। তা এই বইটা ঠিক ওরকম অনেকদিন বাংলা লিখিনি, ট্রাই করে দেখি, আমি ভাবছিলাম। আমি কিন্তু স্বজন হারানো লিখিনি, আমি সহারানো সেলফ। হ্যাঁ, মানে স্বজন না, নিজেকে হারান, নিজেই হারিয়ে যান। নিজেকে হারানো মানে নিজের পোটেনশিয়ালিটিকে হারানো। তখনই আমি চরিত্রগুলো করলাম, লোকেট করলাম। শোলকবলা কাজরাজিতি কই, অদ্ভুত লেখা। তাতে পর্দার ওপাশে আছে দিদি, বোনের মুখ দিয়ে তার বিবরণটা পাচ্ছি। এবং আমার একটা কথা ব্যবহার করা যে বলছি, পড়ো, যে অন্য প্রাণের সঙ্গে আপ্রাণ ভালোবাসা, আলাদা অ্যানিমাল রাইট নিয়ে পড়ছে, তাদের পড়ে আনন্দ হওয়া উচিত। সেটা কিন্তু তার দিদির ছিল, কাজরা দিদির ছিল অন্য প্রাণে। সেইটা নষ্ট হয়ে যাবে মা, পাখিটা উড়ে যাবে, পাতাটা মরে যাবে, তুমি যেও না, বুঝতে পেরেছো। শটা হারতে চাইছে না, বুঝতে পেরেছো। তারপর অভাগী স্বর্গ, ছোট বয়সে দেখা, যে বইটা পড়তাম একটা ছবি থাকতো, ধোঁয়াটা উঠে যাচ্ছে। তারপর আমাদের স্ত্রীপত্র, সবচেয়ে পাওয়ারফুল লেখা বলে 19th সেঞ্চুরিতে। করার পর আর কজনকে আবিষ্কার করলাম, চারাল পার্টিকুলারলি, একজন চন্ডাল মহিলা যিনি জীবিত আছেন, এখনো লেখেন টেকেন। তার এই 5 জনে করে মনে হলো যে আমার ছবি থাকবে না, তখন ছবি দিয়েছেন। তুমি একবার দেখো, অবশ্যই ছবিটা হচ্ছে সর্বজয়া কাঠারি হাতে নিয়ে দাঁড়িয়ে আছে, বাড়িওয়ালা বাবু দেশটায়ের খোঁজে এসছেন অ্যাকচুয়ালি শিলতহানি করার জন্যে। সর্বজয়া বুঝতে পেরেছে। আমি শেষ করেছি ওই পজিটিভ নোট দিয়ে। এবং তুমি দেখবে যে কাভার তো আমি সব করি, সেই কাভারেতে কচি পাতা বিবর্ণ হয়ে পড়ে যাচ্ছে, কিন্তু শেষ পাতাটা আবার কিন্তু একটা কচি পাতা, রাইট? বাহ, লাস্ট লিফ, কিন্তু লাস্ট লিফ নয়, কচি আবার তৈরি হবে। এত কাজ করেছেন স্যার, এত ছাত্রী তৈরি করেছেন, এত গবেষণা করেছেন, কিছু মনে হয় যে এই কাজটা বাকি আছে, এইটা আরো করতে চাই? আপনি খুব কিছু নিয়ে অনুতাপ করার মানুষ নয়, একেবারেই মনে হয় না আমার। তাও মানে আচ্ছা, এইটা আমি কাজ করতে চাই, বা এটা করলে ভালো, এরকম কিছু মনে হয়? বা কোনো একটা জিনিসের অভাব আমি খুব অনুভব করি আজকাল, সেটা হচ্ছে যে এই কন্টেম্পোরারি সোশ্যাল সায়েন্সের ল্যাঙ্গুয়েজটা না আমার শেখা হয়নি। নট দ্যাট আই রিগ্রেট মাচ, আই রাইট ইন প্লেন ইংলিশ, সো টু সে। জানি না সুবিধা হতো কিনা, সুবিধা দরকারি বা কী আছে, বুঝতে পেরেছ। তা সেটা একটা মনে হয়েছে, আর কিছু আমার কোনো হাহাকার নেই। মনে শখ হয়েছে একটা ঠিক আত্মজীবনী নয়, আমার নিজে মনে হয়েছে যে জীবনে কখনো আত্ম হয় না, সবাইকে নিয়ে। তো এটার একটা প্রতিফলন পেলাম। আগামবেন যে বিখ্যাত, তার একটা সেলফ ইন দি স্টুডিও বলে বই আছে, সেটাতেও আমি চাইছি একটা আত্মজীবনী লিখতে, রাইট অ্যাজ ইউ রিমেম্বার, এই স্টাইলেতে।
বাহ। অর্থাৎ আমি কোনো টাইম লাইন ফলো করবো না, জন্মালাম বাবা মারা হ্যাঁ, গেলে হ্যাঁ, মা তা না নয়। না না, হ্যাঁ হ্যাঁ, যখন যেটা মনে আসবে memory, তখন সেটা লিখবো। বাহ। এটা শুরু হয়ে গেছে কাজ শুরু নিশ্চয়ই, হয়ে গেছে এবং জানতাম। এই বছরেই আসবে নিশ্চয়ই। এবার আসবে কি জানি না, আই উইল টেক মাই টাইম, আচ্ছা। আই উইল টেক মাই টাইম, এটা স্লোলি করবো, বুঝতে পেরেছো? আহা। সেই জন্যেই ঘাঁটতে শুরু করলাম, বুঝছো, এই আমার বাড়ির যেটুকুন আর্কাইভ আছে, হ্যাঁ। অসাধারণ জিনিস আছে, বুঝতে পেরেছো? এবং যখন সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার হচ্ছে, আমার মা ব্রিটিশ নার্সদের কাছে শিখতেন, ফার্স্ট এড শিখতেন। তার মাকে একটা সার্টিফিকেট দিয়েছিলেন, সেই সার্টিফিকেটটা আমি রেখে দিয়েছি। যেই দেখে বলে সবই তো ভুলেই যায়, তুমি রাখলে কী করে? তখন আমি বলেছি যে মা মেডেলও পেয়েছিলেন, সে মেডেলও আছে, বুঝতে পারছো? কি এক্সাইটমেন্ট, বাড়িতে সঙ্গে সঙ্গে দেখে যে দেখাও তুমি করে, বলে যে তোমার বাবা মা তোমায় ভালোই মানুষ করেছিলেন। অ্যাবসলিউটলি, বাহ বাহ বাহ। আচ্ছা, আজ এই যে এত বছর দীর্ঘ অধ্যাপনা, গবেষণা, আজকের যারা অধ্যাপক, যারা গবেষণা করছেন, তাদের প্রতি কোনো বার্তা কিছু আছে স্যার? মানে কোনো চিন্তা ভাবনা যেটা আপনি share আমি করতে কাউকে চান? লাইন ডিকটেট করতে চাই না, কিন্তু আমার না, share, বক্তব্য যে আনন্দ করে করো, বুঝতে পেরেছো? এরকম হয়েছে যে বিদেশি থিসিস করছে, কিন্তু কলকাতায় সেই পুরোটা ড্রাফটটা আমার কাছে পড়ছে। দুটো বা তিনটে এরম কেস আছে, তারপরে তো একটি ছেলে নাম করেছে, সে আমাকে একদিন মুখে মুখে বলেছিল আপনার ক্লাস করতে কিন্তু ভাল লাগে না আমার, যখন ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে পড়ে। আমি বলছি ভাষণ পড়বে না, অসুবিধা কিচ্ছু নেই, আমাকে বলছে। সে ছেলেটি পরে আমার কাছে ফেরে, বুঝতে পেরেছো, তার ড্রাফট পড়ার জন্য, বুঝতে পেরেছো? আমি কিছু বলিনি তাকে, মনেও করে দিইনি, বুঝতে পেরেছো? তাকে স্নেহই করি, বুঝতে পেরেছো? তা আমার সঙ্গে তো এদের সঙ্গে সম্পর্কটা তাই হওয়ার কথা ছিল, তাই হয়েছে তাই। আর বলি পড়াশোনা করতে বলি, নিজে পড়াশোনা করতে বলি। আমি যখন বিশেষ পড়াচ্ছি তখন কিন্তু আমি কলকাতা যখন রিয়েলি কনফারেন্স হতো, সেমিনার হতো, আমি সেখানে গেছি। তা একটা সেমিনারেতে চেয়ারে ছিলেন ভবতোষ দত্ত। তা আমি আমার থিসিসটা ছিল, বক্তব্যটা ছিল যে ভারতবর্ষের যত কনফ্লিক্ট হবার কথা ছিল হচ্ছে না, কম হচ্ছে। নাম দিয়েছিলাম আন্ডার ডেভেলপমেন্ট অফ কনফ্লিক্ট করে। আমি প্রাইমারি স্কুল টিচার তাদের নিয়ে বলেছিলাম, এবং তাদের পে স্কেলটা ওয়েস্ট লেভেলের চেয়ে কম। এটা বলতে অডিয়েন্স থেকে একজন দাঁড়িয়ে উঠে বললো যে আপনি বাজে কথা বলছেন। বহুত শেয়ারে ছিলেন, আমাকে উঠে দাঁড়িয়ে বলেন না, প্রশান্ত যা বলছে ঠিকই বলছে, আগে কিছু বলে বলতে। কিন্তু এখন তো অনেক নতুন নতুন ধরনের গবেষণা, নতুন অনেক এগিয়ে থাকা ছেলেমেয়েরা যারা পড়াচ্ছেন, মানে একটা তো আপকার্ভ মনে হচ্ছে। মানে আমি একটা যেতে ফ্রিভোলাসের ভেতরে সিরিয়াস ডিসকভার, এই টেন্ডেন্সিটা ইমার্জ করেছে। কিন্তু অনেকে কিন্তু যেটা শেষ করে ফেলছে ফ্রিভোলাসের ন্যারেটিভ দিয়ে, আর অন্যটা যাচ্ছে না, বুঝতে পেরেছি। সেটাই এত এক্সাইটমেন্ট যাচ্ছে, এক্সাইটিং সেই ব্যাপারটা। ঠিক ঠিক ঠিক, বেশ। তাহলে আমরা আজকে কি এখানেই তাহলে আজকে আমাদের আলোচনা শেষ করি, আড্ডা শেষ করি। এই আড্ডা নিশ্চয়ই চলতেই থাকবে, স্যারের থেকে আরও অনেক অনেক কিছু শোনা বাকি রয়ে গেল। আমরা নিশ্চয়ই আরও কথোপকথন করব, আশা করি আপনাদের ভালো লাগবে শুনে। আর স্যার খুব ভালো লাগলো, আপনি যদি আর কিছু বলতে চান। আমি তো কিছু প্রশ্ন করলাম, আপনার যদি কিছু। আমার ঠিক আছে। থ্যাংক ইউ সো মাচ স্যার, খুব ভালো লাগলো। পাঠ হিস্ট্রি চ্যানেলকেও অনেক ধন্যবাদ এই সুযোগ করে দেওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, স্যার ভালো থাকবেন, আবার কথা হবে। থ্যাংক ইউ। শেষ করছি, নমস্কার।